অন্ধকারে এক চিলতে আলো। লেখিকা শারমিন আঁচল নিপা। পর্ব 5। ভাবতে ভাবতে আলো পেছন ফিরে তাকাতেই ভয়টা আরও বেড়ে গেল। আলো খেয়াল করলো একটা ছেলে তার মুখটা চেপে ধরেছে। ছেলেটার মাথায় ঝাঁকড়া কুকড়া চুল, গালে কুচা কুচা দাড়ি, গায়ের রং শ্যামবর্ণ। নাক বোচাও বলা যায় না, আবার খাড়াও বলা যায় না, দুইয়ের মাঝে বলতে হবে। চোখগুলো একটু বড় বড়। ছেলেটাকে দেখে আলোর আশার আলো যেন নিভে গেল। বুঝতে পারলো সে আরেকটা হায়নার কবলে পড়েছে। আলো তার চোখের দিকে তাকালো, কিন্তু একটা হায়নার চোখ এত নিষ্পাপ কেন মনে হচ্ছে। কেন জানি না এই ছেলেটাকে আলো হায়না ভাবতে পারছে না। কেননা একটা হায়নার চাহনি তো এত সুন্দর হতে পারে না। সে অপলক দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে মুখে চেপে ধরা ছেলেটার হাতটা নিজের হাত দিয়ে ছোটাতে চাইতে নিলেই ছেলেটা হাত ছেড়ে দিয়ে নিজের আঙ্গুল দিয়ে ঠোঁট চেপে আলোকে ইশারা দিয়ে বলল, চিৎকার চেঁচামেচি করবেন না দয়া করে, মা বিষয়টা অন্যভাবে নিতে পারে। আমি আপনার কোনো ক্ষতি করব না। রাস্তায় আপনি পড়েছিলেন, আপনাকে সেখান থেকে তুলে বাসায় এনেছি। মাকে বলেছি আপনি আমার বন্ধুর বোন, এখানে হোস্টেলে থেকে পড়েন, হুট করে অসুস্থ হয়ে পড়েছেন আর আমার বন্ধু গ্রামে, তাই আপনাকে আমার বাসায় নিয়ে এসেছি। আমার মা অনেক কড়া মানুষ। আপনি যদি বিষয়টা না বুঝে আমাকে ভুল বুঝে চিৎকার করে বসেন, তাহলে মা ভুল বুঝবে। আমি আপনার কোনো ক্ষতি করব না। এসেছিলাম আপনার জ্ঞান ফিরেছে কি না দেখতে, কারণ গতকাল ডাক্তার দেখে বলল যে কোনো সময় আপনার জ্ঞান ফিরতে পারে। রাতে অনেকবার দেখে গিয়েছি, সকালে এসে দেখলাম আপনার জ্ঞান ফিরেছে। মনে হলো আপনি চেঁচিয়ে উঠবেন, তাই মুখটা চেপে ধরেছি। দয়া করে চেঁচাবেন না। বলেই ছেলেটা আলোর কাছ থেকে একটু দূরে গিয়ে বসলো। আলো হালকা দম নিতে লাগলো, সে সাথে ঢুক গিলতে লাগলো। একটু স্বস্তি যেন আলো পেল। সে মৃদু গলায় ছেলেটাকে জবাব দিল, আপনার এই উপকারের কথা ভুলবো না। আপনি যা বলবেন আমি আপনার মাকে তাই বলবো, কিন্তু আমাকে একটা সাহায্য করবেন দয়া করে। আর কি, আপনার নাম কি? ছেলেটা মুচকি হেসে বলল, আমার নাম তানভীর, সবে অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। টুকিটাকি গান করা আমার শখ, সে সাথে আঁকা আঁকির একটা বদ অভ্যাসও আছে। দুই ভাই, আমার ভাই বড় থাকে সেখানে পড়াশোনা করছে, আর আমি বাংলাদেশে। বাবা মারা গেছেন সে ছোটোবেলা। এরপর থেকে মায়ের হাতে মানুষ। বাবার বিশাল ব্যবসা, আর আমাদের মানুষ করার দায়িত্বটা মায়ের হাতেই পড়ে। মা খুব কঠিন, আবার খুব নরমও বলতে পারে না। বাবার মৃত্যুর পর মা কঠোর পরিশ্রম করে আমাদের ব্যবসাটা বাড়ায় আর আমাদের মানুষ করে। এ পরিবারের সব কিছু মায়ের কথাই চলে। গতকাল একটা কনসার্টে গিয়েছে, একটু ভয়ও লাগছিল, কারণ অনেকে বলে রাস্তাটা ভুতুড়ে রাস্তা, মায়াবী আত্মারা নাকি সে রাস্তায় হেঁটে বেড়ায়। আর ভেবেছিলাম কোনো আত্মা হবে, তবে না। আমার মতো রক্তে মাংসে গড়া মানুষ এভাবে এত রাতে ওই রাস্তায় ফেলে আসতে মন সায় দিল না, তাই সাথে করে নিয়ে এসেছি। মাকে কি বলবো বুঝতে পারছিলাম না, তাই ওই রকম বলেছি। আরও কিছু বলা লাগবে? আপনি আরও প্রশ্ন করার আগেই সব প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। আলো শুধু অবলোক নয়নে তানভীরের দিকে তাকিয়ে আছে। ছেলেটা কতটা সাবলীল হয়ে এক নিঃশ্বাসে সব বলে যাচ্ছে। আলোর মনে হচ্ছে তানভীরকে সে যুগ যুগান্তর ধরে চেনে। আলোকে পলকহীনভাবে তাকিয়ে থাকতে দেখে তানভীর দীর্ঘ নিঃশ্বাস টেনে বলল, কি হয়েছে, কি ভাবছেন? গড় গড় করে কথা বলেও যাচ্ছি, আপনি কোনো কথা কেন বলছেন না? কথা শেষ করে বসে আছি, আর আপনি আমার দিকে তাকিয়ে কি দেখছেন, নাকি আমার দিকে তাকিয়ে অন্য কাউকে ভাবছেন? আলো মৃদু গলায় জবাব দিল, তেমন কিছু না। আপনি বেশ সাবলীলভাবে কথা বলছিলেন, সেটাই শুনছিলাম। ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। ধন্যবাদ দিতে হবে না। আচ্ছা, আপনি ওই রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলেন কেন? আর আপনার শরীরেও টুকিটাকি আঘাতের চিহ্ন আছে, ছিনতাইকারীর কবলে পড়েছিলেন? আলো তানভীরের এ প্রশ্নের জবাব কি দিবে বুঝতে পারছে না। তানভীর কি সে তার জীবনের সব বলে দিবে, নাকি লুকাবে? তার মনে হলো সে যদি তানভীরকে তার কালো অধ্যয়নের কথা বলে, তাহলে তানভীরও তার সুযোগ নিতে পারে। তানভীরকে বুঝতে দেওয়া যাবে সেই অসহায়। ঘুরিয়ে পেঁচিয়ে অন্য উত্তর দেবে? আলো হালকা কাশি দিয়ে বলল,
না, ছিনতাইকারীর হাতে পড়েনি, বাসা থেকে পালিয়ে এসেছি। তানভীর গাল দুটো ফুলিয়ে মুখে সবটা বাতাস ঢুকিয়ে পরক্ষণে তা ছেড়ে দিয়ে বলল, বাসা থেকে পালিয়ে এসেছেন মানে? আমার বাবা আমাকে বিয়ে দিতে চেয়েছিল। ছেলেটা একদম ভালো না, জোর করে বিয়ে দিতে চেয়েছিল আর কি। ছেলে আমার থেকে 25 বছরের বড়, আমার সবে 16, বয়সটা 2 বছরের আলো আর লুকানো কারণ। তার মানে হলো সে কম বয়সী। সেটা তানভীরকে বললে তানভীর বিষয়টা মিথ্যা মনে করতে পারে। অল্প বয়স, তার উপর বিয়ের চাপ নিতে পারছিলাম না, বিয়েতে মোটেও রাজি ছিলাম না। তাই রাজি করানোর জন্য বাবা গায়ে হাত তুলে আর তার জন্যই শরীরে আঘাতের চিহ্ন। গতকাল রাতে বিয়ে হওয়ার কথা ছিল, তাই বাসা থেকে পালিয়ে চলে এসেছিলাম। কখন যে অজ্ঞান হারালাম খেয়ালই করে নেই। তানভীর অবাক হয়ে বলল, তাই বলে বাসা থেকে পালাবেন? এত সাহস আপনার? আমার মতো পরিস্থিতিতে পড়লে বুঝতেন। আর আমি অন্য একজনকে ভালোবাসি। তাহলে তার সাথে পালাতেন। একা পালাতে গেলেন কেন? সে তো এদেশে নেই। সেও আপনার ভাইয়ের মতো বিদেশ থাকে, তাই বাধ্য হয়ে একা পালিয়েছি। আপনি দয়া করে আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিবেন। বেশ মুশকিলে ফেললেন। মাকে কী বলবো বুঝতে পারছি না। মাকে তো বলছিলাম আপনি এখান থেকে সুস্থ হলে চলে যাবেন। চিন্তায় পড়ে গেলাম আপনার কথা শুনে। দেখা যাক কিছু করতে পারি কি না। আলো হাতটা জোর করে তানভীরের দিকে তাকিয়ে বলল, দয়া করে রাজি করাবেন। আমি জানি আপনি পারবেন। তারপর আমার প্রেমিক চলে আসলে আপনি যা চান তাই দেব। লোভ দেখাচ্ছেন আমাকে? আলো নিজের জিভে নিজের দাঁত দিয়ে কামড় দিয়ে বলল, আরে লোভ দেখাবো কেন? সত্যি বলছি। তাহলে ঘুষ দেওয়ার চেষ্টা করছেন? ঘুষ কেন হবে? সেটা আমি খুশি হয়ে দেব। আর খুশি হয়ে কিছু দেওয়াকে ঘুষ না হাদিয়া বলে, বুঝছেন? বুঝলাম। সাহায্যটা করতাম না যদি সুযোগ্য পাত্রের সাথে আপনার বিয়ে ঠিক হওয়ার পর পালিয়ে আসতেন। যেহেতু বলেছেন পাত্র ভালো না আর পরিবারও আপনাকে সাপোর্ট করছে না, তাই যেভাবে হোক মাকে বুঝিয়ে এখানে থাকার ব্যবস্থা করব। তবে আমি যা বলি তাই করবেন, না হয় মাকে ম্যানেজ করা কষ্ট হয়ে যাবে। আলো মাথাটা নেড়ে বলল, আপনি যা বলবেন তাই করব। কথাটা বলা শেষ করতে না করতেই তানভীরের মা জাহানারা সুফিয়া রুমে প্রবেশ করলেন। জাহানারা সুফিয়া প্রবেশ করার সাথে সাথে তানভীর একদম চুপ হয়ে গেল। আলো লক্ষ্য করলো মহিলাটা দেখতে অনেক সুন্দরী। তাকে দেখেই মনে হচ্ছে অনেক সতেজ। চেহারায় বয়সের কোনো ছাপ নেই। এত বড় বড় দুটো ছেলে আছে, ওনাকে দেখে কেউ বলবেন। ওনার মুখের এক কোণে হাসির বিন্দু পরিলক্ষিত করলো আলো। সে ভাবতে লাগলো তানভীর ওনাকে কেন এত ভয় পায়। দেখে মনেই হচ্ছে না ওনার মধ্যে কোনো রাগ আছে। আলো পরক্ষণে ভাবলো উনি কতটা ভালো স্বামী। মারা যাওয়ার পর নিজের সন্তান নিয়ে বাকিটা জীবন কাটিয়েছে, অথচ আলোর মা নিজের স্বামীকে নিজে খুন করেছে। পৃথিবীতে নেতিবাচক দিকের বাইরে এসব ইতিবাচক দিক আছে বলেই হয়তো পৃথিবীটা এখনো সুন্দর, এখনো টিকে আছে। আলোর ভাবনার বিচ্যুতি ঘটল জাহানারা সুফিয়ার ডাকে। উনি নরম সুরে বললেন, কী অবস্থা এখন? আর শরীর কেমন লাগছে? আলো মৃদু সুরে জবাব দিল, অনেক ভালো লাগছে এখন। নাস্তা কি কেউ দিয়ে গেছে? আলো মাথা নেড়ে না বলল। জাহানারা সুফিয়া তানভীরের দিকে কটু দৃষ্টিতে তাকিয়ে বলল, নাস্তা দিতে বলনি কাউকে কেন? মা মাত্রই জ্ঞান ফিরল ওর, নাস্তা দিতে বলো। আর আমি অফিসে যাচ্ছি। সে আমাদের অতিথি খালাকে বলবে যত্নের ত্রুটি যেন না হয়। আর ওর ভাই কি গ্রাম থেকে ফিরেছে? তানভীর গিলতে গিলতে বলল, না মা ফেরেনি। আচ্ছা আমি গেলাম, ফিরলে আমাকে জানিও। কথাটা বলে রুম থেকে বের হতে নিয়েও আবার রুমে ঢুকে আলোর দিকে তাকিয়ে বলল, তুমি কোন স্কুলে পড়ো বা কলেজে? আর নাম কি তোমার? আলো মৃদু গলায় জবাব দিল, আমার নাম আলো। জাহানারা সুফিয়া কিছুটা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল। তানভীর বলল, তোমার নাম তরি, তুমি বলছো আলো।
মায়ের এমন প্রশ্নে তানভীরও কিছুটা বিব্রত হয়ে গেল। ভাবতে লাগলো ধরা পড়ে যাবে না তো। এর মধ্যেই আলো চট করে জবাব দিল, আমাকে বাসায় সবাই আলো নামে ডাকে আর স্কুলের সবাই তরি নামে ডাকে। ও তাই বলো, কোন স্কুলে পড়ো আর কোন হোস্টেলে থাকতে? আলো এবার ঢুক গিলতে লাগলো, ভাবতে লাগলো কি জবাব দিবে। ধরা পড়ে যাবার উপক্রম। তানভীরও বেশ দুটানায় পড়ে গেল, বুঝতে পারছিল না এর উত্তর কি দিবে। দুজনের মাথায় যেন বাজ পড়ল আর ধরা পড়ে যাওয়ার একটা আশঙ্কা অনুভব করলো। ঠিক এ মুহূর্তে